অরিনও ভাইকে পেয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, চোখ দুটো তার এখনো কুচকে রাখা, শরীরে বসে মৃদু কাঁপন। অনেক বেশ টের পেল বোনের অবস্থা। সে অরিনকে কিছুটা স্বাভাবিক করতে বলে হচ্ছে, বনু জানিস আজকে আমাদের সাথে কি হয়েছিল? অনেক ভাইয়ের বুকে মাথা রেখেই মৃদু কণ্ঠে বলল, কি? রৌদ্র এতক্ষণ নিজের দৃষ্টিতে দুই ভাই বোনের কাণ্ড দেখল, পরক্ষণে মুচকি এসে সামনের দিকে ফেলল। থাকুক কিছুক্ষণ দুই ভাই বোন নিজেদের মতো। রৌদ্র এবার সরু দৃষ্টি ফেলে সামনের দিকে। গাড়ির কাজ গলিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় ভারী বর্ষণ। এরূপ পরিবেশে গাড়ি চালানোটা বড় রিস্কি বটে। রৌদ্র কিছুক্ষণ ভাবলো কিছু একটা, তারপর পকেট থেকে ফোনটা বের করে কল লাগায় তাসরিক সাহেবের নাম্বারে। দুটো রিং হতেই ওপাশ থেকে কলটা রিসিভ হয়। হ্যালো রোদ। চাচু, তোমরা কোথায় আছো? তাসরিক সাহেব একবার জানালার কাজ করিয়ে বাইরে তাকালেন, পরক্ষণেই বললেন। রোদ, তাসরিক সাহেব বিচলিত হলেন, ব্যস্ত কণ্ঠে বলেন, আমরা তো প্রায় পৌঁছে গিয়েছি। এই তো আর 40 মিনিট মতো লাগতে পারে বাড়ি যেতে। তোরা কোথায় আছিস? আসলে চাচু, আমরা মেইন রোডেই আটকে আছি, কেননা এখানে প্রচুর ঝড় হচ্ছে। সামনের দিকে ঠিকঠাক তাকানোই যাচ্ছে না। এই অবস্থায় গাড়ি ড্রাইভ করাটা রিস্কি হয়ে যায়। রৌদ্র ঠোঁট কামড়ে কিছুক্ষণ কি যেন একটা ভেবে পরক্ষণই বলল, এই না না, এই অবস্থায় গাড়ি ড্রাইভ করার কোনো দরকার নেই। তোরা একটা সেফ জায়গায় থাক। দরকার হয় আজকে রাতটা আশেপাশে কোনো হোটেলে থাকলে সেখানে কাটিয়ে দে। ভোরের দিকে না হয় চলে আসিস। কিন্তু আব্বু মানবে বিষয়টা? তাসরিক সাহেব অভয় দিয়ে বললেন, সেটা আমার উপর ছেড়ে দে। আমি বড় ভাইজানকে জানিয়েছি সবটা। তোরা আপাতত সেফ কোনো জোনে চলে যা। কথাবার্তা শেষ করে কল কাটে রোজ। আশপাশে একবার নজর বুলিয়ে আবারও গাড়ি স্টার্ট দেয় সে। ধীরে ধীরে বৃষ্টির মধ্যে কিছুটা সামনে এগোতেই হাইওয়ের পাশে একটা আবাসিক হোটেলে দেখা মিলে। তা দেখে রুদ্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তবে রাতটা আর গাড়িতে কাটাতে হবে না। তুমুল বর্ষা নিয়েই হোটেলের ভেতরে ঢুকলো তিনজন। অনিক আর অরিনকে একটা টেবিলে বসিয়ে রৌদ্র এগিয়ে যায় রিসেপশনিস্টের কাছে। রৌদ্রকে দেখতে পেয়ে রিসেপশনিস্ট মুখে সৌজন্যমূলক হাসি টানে। বিনিময় রৌদ্র হাসি হাসি মুখে তার সঙ্গে কথা বলে। পাশাপাশি 3টে রুম বুক করে আজ রাতের জন্য। কাউন্টার থেকে রুমের চাবি নিয়ে ফিরে আসে অনিক আর অরিনের কাছে। অনেক, তুই 312 নম্বর রুমটায় থাকবি, আর অরি থাকবি 311 নম্বরটায়। তার পাশেরটাতেই আমি থাকবো। এবার চল উপরে। অনেক মাথা ছাকায় বোনের হাত ধরে এগিয়ে যায় লিফটের কাছে। রৌদ্র তাদের সাথে না গিয়ে অন্যদিকে হাঁটা ধরল। কিয়ৎক্ষণ বাদে অনেক পেছনে তাকিয়ে রৌদ্রকে না দেখে পিছুকুটি করে। পরক্ষণেই আশপাশ খুঁজে রৌদ্রকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, ভাইয়া রুমে যাবে না? রৌদ্র চলতি পা দুটো থামায়। অনেকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওকে নিয়ে সাবধানে যা, আমি আসছি। আমি না আসা অবধি তুই ওর রুমে থাকিস। অজ্ঞতা এহেন কথায় শিকুচকে অরিন। এমন ভেজা শরীরে লোকটা আবার কোথায় যাচ্ছে এখন? অরিনকে এভাবে রৌদ্রের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকতে দেখে অনেক হালকা গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া ফিরে আসবে, তুই চল আমার সাথে বনু। এমনিতেই প্রচুর ভিজে গেছিস তুই। ভাইয়ের মুখের এমন কথায় খানিকটা বিব্রতই হলো অরিন। মনে মনে ভাবল, ইস, ডাক্তার সাহেবের দিকে অমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া মনে মনে কি ভাবলো, ধুর। অরিন আর অনেক অরিনের জন্য বরাদ্দকৃত রুমে আসলো মাত্র। রুমে ঢুকতে অরিনের চক্ষু চড়ক। এত সুন্দর করে গোছানো রুমটা। অরিনের তো এখন ইচ্ছে করছে ওই শুভ্র রাঙা বিছানার উপর ইচ্ছে মতো গড়াগড়ি খেতে। অরিন ধীরে ধীরে রুমের চারিদিকে নজর বোলায়। তখনই তার চোখ আটকে যায় রুমের ওপাশে থাকা বারান্দার দিকে। অরিন ছুটে চলে আসে সেখানে। পেছন থেকে অনেক একবার বারণ করেছে মেয়েটাকে এই বৃষ্টির মধ্যে বারান্দায় যেতে, কিন্তু মেয়েটা শুনলে তো। সে বুঝি আজকে নাছরবান্ধা হলো। সে অনেকের বারণ করে এক প্রকার উপেক্ষা করে চলে আসে খোলা বারান্দায়। সম্পূর্ণ বারান্দা ধেয়ে আসছে বৃষ্টির পানির ছিটা। সেখানেই দাঁড়াতে অরিন আরেক দফা ভিজে যায়, অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। সে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরেই বলে, অসাধারণ। অনেক পিছু পিছু আসে, বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বোনকে তাড়া দিয়ে বলে, লক্ষ্মী বনু আমার, ভেতরে চলে আয় এবার। এরকম ভাবে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর বাঁধবে শোনা। ও বনু, আয় না ভেতরে। ভাইয়ের এহেন অনুনয় গোলে পানি অরিনের মনটা। সে পেছনে ফিরে মেয়েকে অভিমানে গাল ফুলিয়ে বলে, এমন করো কেন? একটু ভিজলে কি হয়? অন্য কারো তেমন কিছু না হলেও তোর অনেক কিছুই হয়। ঘরের খুলে রাখা দরজাটার সামনে শটান হয়ে দাঁড়িয়ে কাট কাট কণ্ঠে কথাটা বলল রৌদ্র। অনেক রৌদ্রের দিকে তাকায় একবার, পরক্ষণেই বোনকে নিজের পেছনে আড়াল করে ফিসফিসিয়ে বলে,
বনুরে, নিজে তো বকা খাবি, তার সাথে আমাকেও বকা খাওয়াবি? রৌদ্র গটগট পায়ে এগিয়ে আসে ভেতরে। হাতে থাকা শপিং ব্যাগগুলো পাশের সোফাতে রেখে অনেকের দিকে সৌর চোখে তাকাছে। পরক্ষণে গম্ভীর গলায় সুত হয়, অরি না হয় ছোট, বোঝে কম, কিন্তু তুই তো ছোট নস অনি। তাহলে তুই কিভাবে ওকে অ্যালাউ করলি বৃষ্টিতে যেতে? অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এখন ঠিক কি উত্তর দেবে সে? সে যদি রৌদ্র ভাইকে সত্যিটা বলে দেয় যে সে না করেছিল বনুকে, কিন্তু বনু শুনেনি, তখন যদি রোদ ভাই তার বনুর উপর রাগ দেখায়, তাহলে নিশ্চয়ই বনুটা খুব কষ্ট পাবে। এর চেয়ে বরং সব দোষ নিজের মাথায় নিয়ে চুপচাপ থাকাটা শ্রেয়। এদিকে নিজের জন্য ভাইকে এমন কথা শুনতে দেখে মনে মনে বেশ আহত হলো অরিন। সে ধীরে ধীরে ভাইয়ের আড়াল থেকে বেরিয়ে এসে মাথা নিচু করে বলল, আসলে ভাইয়ার কোনো দোষ নেই, সে আমায় না করার সত্ত্বেও আমি জোর করে গিয়েছিলাম ভিজতে। দুই ভাই বোন এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে খেকি ওঠে রৌদ্র। মাথা নিচু করে কি বোঝাতে চাচ্ছিস দুজনে? খুব মান্য করছিস আমায়, অথচ আমি যেটা না করি সেটাই বেশি করে করিস তোরা। তাই শুধু শুধু মাথা নিচু করে রাখার কোনো দরকার নেই, মাথা তোল। অজ্ঞতা এমন শক্ত কথায় দুজনেই মাথা তোলে তৎক্ষণাৎ। অরিন ঘাড়ে হাত বুলিয়ে আজ চোখে রৌদ্রের দিকে তাকাতে দেখতে পায় সেটা তার দিকে কেমন সৌর দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিন সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নেয়, মনে মনে নিজেকে কষে দুটো গালি দিল মেয়েটা। যা, লোকটা বুঝে গেল আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছি। ইস, কি লজ্জা, কি লজ্জা। অনেক সামনের দিকে তাকায়, দেখতে পায় সোফার উপর দুটো শপিং ব্যাগ রাখা। সে সন্ধিহান গলায় বলা, এগুলো কি ভাইয়া? রৌদ্র এবার দৃষ্টি সরে অন্যের উপর থেকে অনেকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এখানে কিছু কাপড় আছে তোদের জন্য, যা গিয়ে পাল্টে নে। অনেক বেশ অবাকই হলো। শপিং ব্যাগ দুটো হাতে নিয়ে বলল, এগুলো কোথায় পেলে ভাইয়া? রাস্তায় পড়া পেয়েছি। রৌদ্র পাবলিশিং জবাব। তা শুনে অরিন মিটমিট করে হেসে যাচ্ছে। আর অনেক ছেলেটা কেমন বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলে, এত ভালো খবর রাস্তায় পেয়েছ? হ্যাঁ, বললেই হলো। কোথায় পেলে বলো না। রৌদ্র হাতে মাথার চুলগুলো খানিকটা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, নিচে একটা ছোটখাটো ড্রেস আউটলেট আছে, আমি ভেতরে আসবার সময় দেখেছিলাম। যাই হোক, তোরা এখন ড্রেস পাল্টে নে। অনেক, তুই ফ্রেশ হয়ে নিচ থেকে খাবার আনিস, অরি এখানে বসেই খাবে। অনেক মাথা নাড়িয়ে সায় জানায়। চোখ সরাতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল রৌদ্রের থেতলে যাওয়া হাতটার দিকে। সে কিছুটা চিন্তিত হয়ে এগিয়ে আসে, রৌদ্রের হাতটা ধরে বলে, ভাইয়া, তোমার হাতটার অবস্থা তো খুব একটা ভালো না। তুমি নিজের জন্য ওষুধ এনেছো তো? রৌদ্র একবার নিজের আঘাতপ্রাপ্ত হাতের দিকে তাকায়, আরেকবার অদূরে দাঁড়িয়ে থাকা ছলছল চোখে অরিনকে দিকে তাকায়। পরক্ষণেই সেখান থেকে দৃষ্টি সরিয়ে বলে, এনেছি, ফ্রেশ হয়ে লাগিয়ে নেব। বলে অনেকের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে চলে যায় রৌদ্র। এদিকে তার যাওয়ার পথে একরাশ অপরাধ বোধ আর অস্থিরতা নিয়ে তাকিয়ে রইল অরিন। মেয়েটা যে সবকিছুর জন্য নিজেকে বারংবার দায়ী করছে। রাত 12:30। বেশ খানিকটা সময় নিয়ে শাওয়ার শেষে মাত্রই বেরু রৌদ্র। মাথাটা কেমন ছিমছিম করছে তার উপর ডান হাতটাও এখন একটু একটু ব্যথা করছে। রৌদ্র বেখেয়ালি বশত ডান হাতটা দিয়েই চুল ছাড়তে গিয়ে পড়ল আরেক বিপত্তিতে। ব্যথায় তৎক্ষণাৎ মুখ কুচকে আসে তার। একরাশ বিরক্তি নিয়ে মুখে চক্রান্ত শব্দ তুলে হাতটা ছাড়া দিতে থাকে। না, হাতটার যা অবস্থা, মনে হচ্ছে আজ রাতটা না খেয়ে কাটাতে হবে তার। রৌদ্র খালি গায়ে কাটা হাতটা নিয়ে বিছানায় বসে। হাতে ব্যথা থাকার দরুন মাথাটাও ঠিকমতো মুছতে পারেনি ছেলেটা। সেখানে শরীর মোছা তো বড় লোকই বইকে। রৌদ্র বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। তখনই তার দরজায় কড়া নাড়ানোর শব্দ আসে। রৌদ্র ভাবলে হয়তো অনেক এসেছে খাবার নিয়ে। সে ধীর কদমে এগিয়ে যায় দরজার কাছে, গায়ের শার্ট না জড়িয়ে দরজা খুলে দেয়। পরক্ষণে সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে ফিসুকুটে রৌদ্র। তার সম্মুখে খাবার হাতে দাঁড়িয়ে আছে অরিন। রৌদ্র ভরাট কণ্ঠে প্রশ্ন ছড়ে, তুই তুই কেন খাবার আনতে গেলি? অরিন কোনোরূপ প্রত্যুত্তর না করে রৌদ্রকে ডিঙিয়ে ভেতরে ঢুকে রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। এক হাতে দরজাটা লাগিয়ে দিয়ে অরিনের কাছে এসে কোমরে দুই হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। উঁচিয়ে জিজ্ঞেস করে, এত রাতে কেন এলি আমার রুমে? অরিন নির্বাক, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অস্থিরতায় দু হাত কোচলে যাচ্ছে অনবরত। রৌদ্র আজ চোখে দেখলো সবচা। তার উপর ফুস করে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে অরিনকে পাশ কাটিয়ে বসে পড়ে সোফায়। ক্লান্তি এবং মাথা ব্যথা দুটো মিলিয়ে কুপকাত ছেলেটা। সে মাথা এলিয়ে দুহাত ছড়িয়ে বসে রইল সোফায়। অরিন এবার ধীরে ধীরে পেছনে ফিরে
রৌদ্রের থেকে প্রায় অনেকটা দূরে দাঁড়িয়ে আছে সে। দৃষ্টি তার রৌদ্রের আঘাতপ্রাপ্ত হাতের দিকে। কিয়ৎক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই চোখ দুটো ছলছল হয়ে আসে তার। সে খানিকটা এগিয়ে এসে রৌদ্রের পাশে বসে। নিজের এতটা কাছে অরিনের উপস্থিতি টের পেল রৌদ্র, তবু সেদিকে কোনো রূপ পাত্তা দিল না সে। চোখ বন্ধ করে রইল আগের মতন। এদিকে রৌদ্রকে এখনো আগের ন্যায় বসে থাকতে দেখে আহত হলো অরিন। ছলছল চোখ জোড়া, ইতিমধ্যে জলের চৈচম্বর, যেন হালকা একটা স্পর্শ পড়লেই গড়িয়ে পড়বে তা। অরিন কাঁপা কাঁপা হাতে রৌদ্রের হাতটা ধরে। তৎক্ষণাৎ তার হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয় রৌদ্র। চোখ বুঝে কাট কাট গলায় বলে, ধরতে হবে না আমায়, রুমে যা তুই। ব্যাস এতটুকুই কথাই যেন যথেষ্ট ছিল অরিনকে কাঁদানোর জন্য। মেয়েটা আর নিজের উপর উপচে পড়া কান্নাগুলো আটকে রাখতে পারল না। সে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে রৌদ্রকে। হঠাৎ এমন হয় থমকায় রৌদ্র। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। নিজের পূর্ণ মনোযোগ টানলো মেয়েটার কথা শুনতে। রৌদ্রের বুকে মাথা রেখে অরিন কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দিন আমায়, ভুল হয়ে গেছে আমার। আর কোনো দিন আমি আপনার অবাধ্য হব না। আপনি যখন যা বলবেন তাই শুনবো, আপনার কথা মতো চলবো। তবুও প্লিজ আমায় এভাবে দূর দূর করবেন না। আপনার অবহেলা আমার সহ্য হয় না ডাক্তার সাহেব। ভীষণ রকমের যন্ত্রণা দেয় আমাকে, ভীষণ পোড়ায় আমার অন্তরটা। ডাক্তার সাহেব প্লিজ এই শেষবারের মতো মাফ করে দিন আমায়, প্লিজ। আর রাগ করে থাকবেন না। কথাগুলো শেষ হওয়া মাত্র রৌদ্র মেয়েটার এলোমেলো চুলগুলো খানিকটা গুছিয়ে দিয়ে মাথায় আলতো করে চুমু এঁকে দেয়। সে বলে, আর কখনো এমন ভুল হবে সানশাইন? তড়িৎ মাথা নাড়িয়ে না জানায় অরিন। রৌদ্রের বুকে হতে মাথায় উঠিয়ে কাঁদো কাঁদো গলায় শুধু সে আর কোনোদিন হবে না এমন, এই তো প্রমিস। বলে এই গলায় চিমটি কাটার ন্যায় হাত রাখে অরিন। তা দেখে রৌদ্র স্মিত হাসল। মেয়েটার হাত দুটো গলা থেকে সরিয়ে এনে নিজের বুকের কাছে রাখলো সে। তারপর মেয়েটার পানে শান্ত অথচ নিজের দৃষ্টি ফেলে বলল, তুই যখন আমার চোখের আড়ালে হয়ে যাস সানশাইন, তখন আমার এই বুকটায় প্রচণ্ড ব্যথা হয়। যখন দেখি কেউ আমার পবিত্র ফুলটাকে অপবিত্র হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করে, তখন এই বুকটায় তাণ্ডব শুরু হয়। ইচ্ছে হয় তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে। তুই কেন বুঝিস না সানশাইন? তোকে না দেখলে আমার নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। মনে হয় কেউ বুঝি সজোরে গলা চেপে ধরেছে আমার, অথচ আমার এত কষ্টের একটাও তুই বুঝিস না সানশাইন। খালি কিভাবে আমায় কষ্ট দেওয়া যায় সেই পায় তারাই করিস তুই। থামল রৌদ্র। চোখ দুটো বন্ধ করে শুষ্ক অধজোড়া চিপ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে আবারও বলল, রুমে যা সানশাইন। আমি চাই না আমার অবাধ্য মনটা আরেকবার অবাধ্য হোক। অরিন হাতের উঁচু পিছে চোখ দুটো মুছে নিয়ে আরেকটু এগিয়ে আসে। রৌদ্রের ব্যথায় জর্জরিত হাতটা নিজের পায়ের উপর নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। রৌদ্রের চোখ খুলে হাতটা সরাতে নিলে অরিন আবারও কিছুটা চেপেই ধরে সেই হাত। জোর গলায় বলে, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। সরাবেন না হাতটা, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। রৌদ্র আলতো হেসে বলল, তুই জানিস কিভাবে ড্রেসিং করাতে হয়? এবার বুঝি অসহায় বোধ করলো অরিন। মেয়েটার চোখে মুখে স্পষ্ট ফুটে আছে তার অসহায়তার ছাপ। রৌদ্র বেশ বুঝল তা। সে মৃদু মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। বসে ছেড়ে বিছানার উপর থেকে একটা প্যাকেজ নিয়ে আবারও চলে আসে অরিনের কাছে। তারপর সে প্যাকেটটা থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে অরিনের হাতে দেয়। বলে, মন খারাপ করার দরকার নেই জান বাচ্চা, আমি বলে দিচ্ছি তুই কর। অজ্ঞতা এহেন কথায় মুখ থেকে আধার সরল অরিনের। মেয়েটা বেশ খানিকটা যত্ন সাথে করতে থাকলো ড্রেসিং। আর রৌদ্র বসে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখালো সবটা। এইটুকুনি পিছিয়ে একটা মেয়েটাও নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখলো সবটা। এইটুকুনি পিচ্ছি মেয়েটাও কেমন দায়িত্ব নিয়ে তা যত্ন করছে। প্রায় মিনিট 5 পর অরিনের ড্রেসিং করা শেষ হলো। ড্রেসিং শেষ হতে মেয়েটার সে কি উচ্ছ্বাস! এই প্রথমবার ড্রেসিং করলো সে, তাও আবার একজন ডাক্তারের। ভাবা যায় বিষয়টা। রৌদ্র মুচকি হেসে অরিনকে নিজের কোলে বসায়। মেয়েটা তৎক্ষণাৎ ভরকে যায় খানিকটা। চোখ বড়সড় করে তাকায় রৌদ্রের পানে। রৌদ্র ঘোর লাগা নয়নে চোখ পড়তে কেঁপে উঠে মেয়েটা। সঙ্গে সঙ্গে সেখান থেকে চোখ সরিয়ে নিয়ে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে সে। গাল দুটো চামড়ায় বুঝি লালাপ আভা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। অরিনের এহেন লজ্জা মাখা মুখ দেখলো
রৌদ্র ফাঁকা ঠোক গিলে হাত বাড়িয়ে মেয়েটার গালে আলতো করে স্পর্শ করতে লাজে মূর্ছা যায় অরেঞ্জ। চিবুক তার এসে গলায় ঠেকালো। রৌদ্র এবার অস্থির হলো। হঠাৎ কেন এলি সানশাইন? এতদিন না হয় সম্পর্কের মধ্যকার বেড়াজালে নিজের অবাধ্য ইচ্ছেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছিলাম আমি, কিন্তু আজ কিভাবে নিজের এমন অনুভূতিকে আটকাবো আমি? কিভাবে তোর থেকে দূরে রাখবো নিজেকে, যেখানে আমার অবাধ্য মনটা নিজেই জানে আজ থেকে তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। করেই বুকটা মোচড় দিয়ে উঠছে অরিনের। সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাটা প্রায় ভুলেই বসেছিল সে। মেয়েটা আমতা আমতা করে বলে, আপনি খাবারটা খেয়ে নিন প্লিজ। অরিনের এহেন কথায় আবারও মাথা এলিয়ে দেয় রৌদ্র। না, মনটা বড় আনচান করছে তার। কিছু ভালো লাগছে না এই মুহূর্তে। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে। কিয়ৎক্ষণ বাদে নিজের এক আকাশসম ইচ্ছেগুলো মাটির চাপা দিয়ে বলল, সানশাইন, আমার মাথাটা মুছে দে। অরিন মাথা ঝাঁকায়। রৌদ্রের কোল থেকে নামতে নিলে বাদ সাধলো রৌদ্র। মেয়েটার কোমর চেপে আর একটু কাছে নিয়ে আসে নিজের। অরিন কেঁপে উঠে আবারও। হাত দুটো কি সাংঘাতিক ভাবে না কাঁপছে তার। অরিনের পা দুটো রৌদ্রের কোমর বরাবর। রৌদ্র মৃদু স্বরে বলল, অরিন কোথাও যেতে হবে না সানশাইন, তোর ওড়নাটা দিয়ে মুছে দে প্লিজ। শুষ্ক ঢোক গেলে পরপর। আহা, এত ঠান্ডা পরিবেশও বুঝি খরা নেমেছে মেয়েটার গলায়। মনে হচ্ছে এই মুহূর্তে এক চোখ পানি না গিললেই নয়। অরিনের সারা না পেয়ে রৌদ্র এবার তারা দেখায়। কই, আমি ওয়েট করছি তো। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে অরিন কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে ওনার কোনা দিয়ে মাথাটা মুছতে শুরু করে রৌদ্রের। রৌদ্র মনে মনে বাঁকা হাসলো। মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে বলল। তার তোর শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে সানশাইন। ও মাই, দিস ইজ পুলিং মি ইন সো মাচ। তৎক্ষণাৎ কর্মরত হাত দুটো থেমে যায় মেয়েটার। কান দুটো দিয়ে বুঝি লজ্জায় গরম ধোয়া বেরোচ্ছে। মেয়েটার তড়িৎ জিভে দাঁত কাটে। রৌদ্রের কোল থেকে খানিকটা সরতে নিলে রৌদ্র একটু চেপে ধরে তার কোমর। হাসকি স্বরে বলে, ডোন্ট মুভ জান, আই রিয়েলি লাইক দিস পোজ। এই কথা কর্ণ ঘুরে পৌঁছানো মাত্র নাকে মুখে উঠে অরিনের। কাশতে কাশতে যাচ্ছে তাই অবস্থা তার। রৌদ্র এবার হেয়ালি ছেড়ে মাথা তুলে নড়ে চড়ে বসে। অরিনের পিঠে আলতো চাপড় দিয়ে বিচলিত হয়ে বলতে থাকে, কি হয়েছে সানশাইন, পানি খাবি? মেয়েটাকে উত্তর দেবারও সুযোগ দিল না রৌদ্র। সে তড়িঘড়ি করে সামনের টি টেবিল থেকে এক গ্লাস পানি উঠিয়ে মেয়েটার মুখের সামনে ধরে। অরিনও আর সাত পাঁচ না ভেবে গটগট করে গিলে নেয় পানির টুকো। মেয়েটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে পানিটা ঠিক কী পরিমাণ দরকার ছিল তার। অরিন পানি খেয়ে গ্লাসটা রৌদ্রের হাতে যায়। তারপর হাত বাড়িয়ে নিচে ছোঁচগুলো মুছতে নিলে, আমার বাদ সাথে পাগল ছেলেটা। অরিন জিজ্ঞাসা চোখে তাকে রৌদ্রের দিকে। আর রৌদ্র তার খোল লাগার দৃষ্টি আটকে আছে মেয়েটার সিক্ত অধৈর্য যুগলের পানে। কিয়ৎক্ষণ বাদে নিজেদের মধ্যকার দূরত্ব আরও কিছুটা ঘুরছে না রৌদ্র। তা দেখে অরিন খানিকটা ভরকে গিয়ে পেছুতে গেলে রৌদ্র তার ঘাড় চেপে ধরে আলতো হাতে নেশালো কঞ্চে বলে, এমন করিস না। কথাটা শেষ হবার পর পরে অরিন কাপা গলায় বলে, আমি আসি ডাক্তার সাহেব। উফ, রুদ্র কি শুনলো সে কথা? কে জানে। সেটা হাবভাবে তো তা মনে হচ্ছে না। তার নেশাক্ত আখিদয় যে বুধ হয়ে আছে অরিনের উষ্ঠ ভাজে। সে ধীরে ধীরে নিজের মুখটা এগিয়ে আনে অরিনের মুখের কাছে। মেয়েটার উষ্ঠ পোষে নজর রেখে কেমন যেন অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, একটা চুমু খাই যান। তৎক্ষণাৎ এক শীতল স্রোত নেমে আসে অরিনের শিরদাঁড়া পেয়ে। পেটে জানা ছাপটায় হাজারো নাম না জানা প্রজাপতির দল। বুকের কাছে লুকায়িত অঙ্গটা নৃত্য তুলতে ব্যস্ত যেন। হাত পায়ের সাথে সাথে মাথাটা বুঝি অবশ্যই আসে মেয়েটার। সে ক্ষণে ক্ষণে শুষ্ক ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করতে, কিন্তু সেটা কি আর আদৌ সম্ভব এই মুহূর্তে? অরিন কিছু একটা বলার জন্য ছোট নাড়তেই সেখানে আঙুল চেপে ধরে রৌদ্র বলে, আজ আর কোনো কথা নয় সানশাইন। বলেই মেয়েটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হ্যাঁচকা টানে নিজের একেবারে কাছে নিয়ে আসে রৌদ্র। মেয়েটার ছোটের দিকে এগোবে তার আগে অরিন কিছুটা ফাঁকা পেয়ে চট করে উঠে দাঁড়ায় রৌদ্রের কোল থেকে। এহেন কাণ্ডে রৌদ্রের মেজাজ চটে যায় মুহূর্তে। তবু মনে সুপ্ত রাকে কন্ট্রোল করে মেয়েটার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি হয়েছে? অরিনের কাছ থেকে জবাব আসলো না কোনো। সে কাঁপা কাঁপা শরীরে তৎনগত পেছনে ঘুরে তারপর কাল বিলম্ব না করে এগিয়ে যায় দরজার কাছে। এদিকে
তার এমন চলে যাওয়ার বসা ছেড়ে উঠে দাঁড়ায় রৌদ্র, পরনে কালো ট্রাউজারের পকেটে হাত গুজে ভরাট কণ্ঠে ডাক দেয়। এই যে মিস অরিন, উপস, ইটস মাই ব্যাড। শুনছেন সানশাইন? দ্রুত কদমে হাঁটতে থাকা পা দুটো সহসা থমকে যায় অষ্টাদশী। হৃৎপিণ্ডটা কেমন ছলাৎ করে উঠে। লোকটার মুখে মিশ্রিত বাণী শুনে শরীরে বয়ে যায় এক নাম না জানা শিহরণ। অষ্টাদশী কোনোরূপ পাত্তা না পেয়ে ধৈর্য হারায় রৌদ্র। শিকুটি করে এগিয়ে আসে জোরালো কদমে। মেয়েটা ঠিক পেছনে দাঁড়িয়ে আলতো করে তার হাত নিজের হাত দিয়ে স্লাইড করতে থাকে সে। অরিন সঙ্গে সঙ্গে খপ করে চেপে ধরে নিজের জামার একাংশ। চোখ দুটো কুচকে ফেলেছে সে কবেই। রৌদ্র এবার আরেক ধাপ এগোলো, মেয়েটার বেঁধে রাখা চুলগুলো অলগচে খুলে দিল। ফুল কালো সিল্কি চুলগুলো ছপছপিয়ে নেমে গেল, পিঠ ঢেকে ফেললো মেয়েটার। রৌদ্র নিজে নাক এগিয়ে এনে প্রাণ ভরে মেয়েটার চুলের মন মাতানো সৌরভ টেনে নিল। কথায় আছে মেয়েদের চুলে নাকি এক অদ্ভুত রকমের মিষ্টি ঘ্রাণ থাকে। কথাটা যেন আজ হাতে নাতে প্রমাণ পেল রৌদ্র। সে মেয়েটা চুলগুলোর মাঝ বরাবর আলতো হাতে চেপে ধরে নিজের বুক বরাবর মেয়েটাকে টেনে আনে নিয়ে আসে। তারপর অরিনের ঘাড় হতে চুলগুলো সরিয়ে নিয়ে সেখানে মুখ গুজে দিল রৌদ্র। অরিনের বুঝি এখন মুড়ি মুড়ি অবস্থা। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অনবরত। রৌদ্র অরিনের ঘাড়ে আলতো করে নাক ঘষতে থাকে। কিয়ৎক্ষণ বাদে সেখানে একে একে চুমুতে ভরিয়ে তোলে। তারপর মেয়েটার ঘাড় বেয়ে কান অবধি উঠে আসে তার মুখ। পরক্ষণে মৃদু কামড় বসা অরিনের কানে পেছে। এবার আর চুপ থাকতে পারল না অরিন। মেয়েটার মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে আসে। উফ, রৌদ্র থামল না, হাত বাড়িয়ে মেয়েটার কোণে ধরে নিজের দিকে ঘোরায়। দেখতে পায় অষ্টাদশী তিত্তির করে কাঁপতে থাকা বন্ধ নেত্রযুগল। নাকের উপরটা বুঝে ঘামের ফুটা ফুটা বিন্দুতে আচ্ছাদিত। ঘরের সফেদ আলো ব্যালকনিতে ঘামের বিন্দুগুলো, ঘরের সফেদ আলোর ছলকানিতে ঘামের বিন্দুগুলো যেন একটা মুক্তোর মতো দেখাচ্ছে। রুদ্র থমকায় আবারও, খেয়ে হারায় নিচের অশান্তেই। কখন যেন নিজেদের মাঝের বেশ কিছুটা দূরত্ব সদর্পণে গুছিয়ে ফেলেছে ছেলেটা। সেদিকে কি তার বিন্দু মাত্র খেয়াল আছে? নেই তো। রৌদ্র মন্ত্র মুগ্ধের ন্যায় তাকে আছে নিজের প্রাণ ভোমরার দিকে। আর মেয়েটা, সে যে নেত্রযুগল বন্ধ করেছে তার তো নামই নিচ্ছে না খোলার। অরিন খেয়াল করল তার মুখের উপর মানুষটার গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে। অরিন ভরকায়, তবুও চোখ মেলে না। মনে মনে ভাবছে লোকটাকে তাহলে তার খুব কাছে কাছে দাঁড়িয়ে। অরিনের একবার ইচ্ছে হলো চোখ মেলে দেখার, কিন্তু সেই সাহস হলো তো। মানুষটা তার সামনে আসলে কি জানি তার কি হয়। এই যেমন এখন হচ্ছে, না পাচ্ছে মানুষটাকে দূরে ঠেলে দিতে, আর না পাচ্ছে কাছে টেনে নিতে। আচ্ছা, এখন তো তার স্বামী স্ত্রী, তাহলে তবুও কেন তার মাঝে এত দ্বিধা? রৌদ্র এখনো ঘোর লাগা ননে তাকে আছে। তার বেহায়া চোখ দুটো বারে বারে ঘুরে ফিরে ওই তিত্তির করে কাঁপতে থাকা উষ্ঠদয়ের দিকেই আবদ্ধ হচ্ছে। রৌদ্র এবার হাঁসফাঁস করে, গলাটা কেমন হুট করে শুকিয়ে কাঠ হয়ে আসছে ছেলেটার। এ কি অবস্থা হচ্ছে ওর? রৌদ্র এবার ঘটালো আরেক কাজ। নিজের শীতল হাতটি উঠিয়ে আলতো করে অরিনের গালে রাখলো। গালে এমন শীতল স্পর্শ পেয়ে আরেক দফা কেঁপে উঠছে মেয়েটা। তৎক্ষণাৎ খামচে ধরে জামার দোপাস। ঠিক তখনই তার কানে আসে এক অবিশ্বাস্য ঘোর লাগা কণ্ঠে ফিসফিসানি আবদার। সানশাইন, আমার খুব তেষ্টা পেয়েছে রে, প্লিজ একটু শান্তি দে আমায়। তোর ওই সুন্দর ঠোঁটে একটা মিষ্টি চুমু খাই না প্লিজ। কি শুনল অরিন? ফট করে চোখ মেলে তাকালো মেয়েটা। চোখে মুখে তার আঁকা চমকের রেশ। কথাটা প্রথম যখন কানে এলো তখন এক মুহূর্তের জন্য অরিনের মনে হয়েছিল মানুষটা এতটা অধৈর্য হলো কবে থেকে। না, মেয়েটার অবিশ্বাসের রেশ আর বেশিক্ষণ টিকল না। তার আগেই কর্ণগোচর হলো ঠিক আগের ন্যায় ঘোর লাগা কঞ্চ। সানশাইন, একটা চুমু খাই না প্লিজ, কথা দিচ্ছি একটাই খাবো, এবার অন্তত একটা চুমু খেতে দে। অরিন কি বলবে বুঝে আসছে না মেয়েটার। সে কেমন হতবিহ্বল হয়ে তাকে আছে রৌদ্রের পানে। খানিকক্ষণ বাদে নিজের সকল হতবিহ্বলতা এক পাশে রেখে বিচলিত কণ্ঠে অরিন বলে, আপনি এতটা অধৈর্য হলে
কবে থেকে ডাক্তার সাহেব? এটা সত্যি আপনি তো? অন্য সময় হলে হয়তো রৌদ্র কিছুটা বিরক্ত হতো, কিন্তু এই মুহূর্তে তার বুঝি মজাই লাগলো কথাটা শুনতে। রৌদ্র চোখে মুখে দুষ্টু ভাব এনে অয়নের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু চেক করে দেখো তো এটা আমি কিনা। অরিন কিছু বলবে তার আগে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। রৌদ্র তাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে নিজ উদ্যোগে আঁকড়ে ধরল মেয়েটার গোলাপি অধৈর্যরা। হঠাৎ আক্রমণে ফরকায় অরিন। পেটে কেমন গুড়গুড় করছে তার, শরীরে হচ্ছে অনিয়ন্ত্রিত কম্পন, ধরে রাখা জামার অংশটুকুও গুলো কেমন কাঁপছে। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ, তাও আবার এত কাছ থেকে, এমনটা হবার নয় কি। অন্যের এমন অবস্থাটা সবটাই অবলোকন করলো রৌদ্র। নিজের কাজ বহাল রেখে মেয়েটার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠে পুড়ে নেয় সে। অতঃপর হাত দুটোকে উঠিয়ে দেয় নিজের ঘাড়ের উপর। অরিনের কি হলো? মেয়েটা কেমন জড় বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে, হাত দুটো মনে হচ্ছে অসাড় হয়ে আসছে। এখন কিছুক্ষণ বাদে রৌদ্র তার উষ্ণতায় ছেড়ে দেয়। অরিনের মুখটা নিজের খসখসে দু হাতের আঁচলা নিয়ে নেয় অরিনের কপালে, নিজের কপাল ছিকিয়ে অস্থির হয়ে বলতে থাকে, রেসপন্স কর না সানশাইন, প্লিজ রেসপন্স কর। অতঃপর চোখের পলকে পাগল ছেলেটা আবারও মত হলো নিজের কাজে। প্রায় মিনিটের ব্যবধানে অরিনও কেমন রেসপন্স করতে শুরু করলো। তার রেসপন্স পাওয়া মাত্র রৌদ্র বুঝিকেই হারিয়ে দ্বিগুণ পাগলি হলো। উম্মাদের মতো কাজ চালালো নিজের উষ্ঠপুজের। তারপরে মেয়েটার পিঠের উপর নিজের অবাধ্য হাতের বিচরণ তো আছে। অরিন যেন নিজেকে এক অন্য অনুভূতিতে হারিয়ে ফেলছে ক্রমাগত। কি হচ্ছে তার সাথে? কেন মানুষটাকে আটকাতে চেয়েও পারছে না ও? কেন নিজেকে তার সংস্পর্শে পেয়ে উন্মাদ মনে হচ্ছে? কেন সেও সায় দিচ্ছে এই উন্মাদনায়? না, এতগুলো প্রশ্নের একটারও কোনো উত্তর পেল না মেয়েটা। সে চোখ বন্ধ করে অনুভব করে যাচ্ছে রৌদ্রের করা প্রতিটি স্পর্শ। প্রায় মিনিট পাঁচেকের পর অরিনের নিঃশ্বাস আটকে আসে। হাঁসফাঁস করতে থাকে মেয়েটা। তার অমন হাঁসফাঁস দেখে রৌদ্র তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ব্যাকুলের মতো লম্বা লম্বা শ্বাস নিতে মেয়েটা এদিকে রৌদ্র অস্থির। সে আবারও অরিনের মুখটা হাতের আজলা নিয়ে অস্থির হয়ে বলল, সানশাইন প্লিজ আরেকবার, প্লিজ জান। অরিনের এবার মেজাজ খারাপই হয়, মুখ ফুটে কিছু বলবে তার আগে রৌদ্র তার ছোঁচের উপর আঙুল চেপে ধরে ব্যস্ত কণ্ঠে বলে উঠছে, শ্শ্, এখন আর কথা নয়, চল। বলি সে আবারও দখল করে নিল অরিনের ঠোঁট জোগাল। অরিন একবার চাইল রেসপন্স করবে না, কিন্তু তার মন সেটা সায় দিল তো। এই বদ্ধ উন্মাদের উন্মাদনায় সায় না দিয়ে উপায় আছে তার? অধৈর্যের কাজ বহাল রেখে রৌদ্র এবার অরিনকে কোলে তুলে নেয়। অরিন ভরকে গিয়ে পা দুটো দিয়ে রৌদ্রের কোমর পেঁচিয়ে ধরে। রৌদ্র সেদিকে চেয়ে মৃদু হাসে, অতঃপর নিজের গভীর আশ্বাসে অরিনের অধরে চালানো অবস্থায় তাকে বিছানায় শুইয়ে দেয়। আগের চেয়েও দ্বিগুণ আশ্বাসে নিজেকে হারিয়ে ফেলে অরিনের অধরের মাঝে। তার অবাধ্য হাতের বিচরণ অরিনের সম্পূর্ণ সর্বাঙ্গে। এখন অবাধ্য হাতের বিচরণে মেয়েটা আবারও কেঁপে ওঠে। বুকটা কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে, মাথাটাও কেমন ভুক ভুক করে ঘুরছে। অরিন নিজেকে সামলাতে না পেরে রৌদ্রের ঘাড়ে নখ দাবিয়ে দেয়। এতে বুঝি আরেক দফাকেই হারালো ছেলেটা। অধর ছেড়ে দিয়ে মুখ নিয়ে আসে অরিনের গলার ভাঁজে। ছোট্ট ছোট্ট চুমুতে কাঁপিয়ে তুলে মেয়েটাকে। কিয়ৎক্ষণ বাদে সেখানে মৃদু কামড় বসে রৌদ্র। তখনই মৃদু চিৎকার ভেসে আসে অরিনের থেকে। রৌদ্র মেয়েটার কণ্ঠদেশে মুখ রেখেই বলে উঠছে, তুই জানিস না সানশাইন, কতটা তীব্রভাবে চাই তোকে। রৌদ্রের কণ্ঠ কাঁপছে। তার আঙুল অরিনের চিবুক তুলে ধরলো, চোখ রাখলো মেয়েটার গোলাটে চোখে। তোর এক একটা ঘন নিঃশ্বাস আমাকে উন্মাদ করে তোলে যান। অরিনে কি হলো খেয়ে জানে। সে কেমন আলতো করে হাত রাখলো রৌদ্রের গালের উপর। রৌদ্র সেই হাতটা সযত্নে চেপে ধরে ঠোঁট ছোঁয়ায়। মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাকুল হয়ে বলতে লাগলো, সানশাইন তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিলে কি তুই খুব রাগ করবি? বল না, খুব রাগ করবি? অরিন নির্বাক, চোখ যেন চড়গাছ রূপান্তরিত হয়েছে মেয়েটার। সকল ঘোর যেন এই কথাটা শোনা মাত্র নিমিষে ফুরুত। মেয়েটা আমতা আমতা করে কোনো রকমে বলল, ডাক্তার সাহেব প্লিজ। রৌদ্র এবার সরু দৃষ্টি ফেলে অরিনের উপর সন্ধ্যার গলায় সুতো তুই কি রেডি না সানশাইন?
কথা এমন কথার পিঠে মনে রইল অরিন। চোখ বুঝে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল সে। রৌদ্র বুঝি নিজের উত্তর পেয়ে গেল ইতিমধ্যে। সে কিয়ৎকাল মেয়েটার দিকে তাকিয়ে উঠে পড়ে তার উপর থেকে। অতঃপর মেয়েটার হাত ধরে তাকেও উঠিয়ে বসিয়ে দেয় বিছানা। আর মাথা নিচু করে বসে এলো, হয়তো লজ্জা কিংবা দ্বিধা। রৌদ্র বেশ বুঝলো মেয়েটার মনের অবস্থা। সে অরিনকে বুকে জড়িয়ে নিল, মেয়েটাকে অভয় দিয়ে বলতে লাগলো, মনে এতটা দ্বিধা রাখতে হবে না সানশাইন। আমি সরি সোনা, নিজেকে কেমন কন্ট্রোললেস করে ফেলেছি ইতোমধ্যে। যাই হোক, আজকে কথা দিচ্ছি জান, যতদিন তুই নিজ থেকে আমাকে না চাইবি ততদিন আমি তোর এতটা কাছাকাছি আসবো না।